10 বছরের মাথায় আমার অ্যাক্সিডেন্ট হয়। কি অ্যাক্সিডেন্ট হয়? বাগে ধরার আচ্ছা, অ্যাক্সিডেন্ট হয়। আমি সঙ্গে সঙ্গে দাগ ওর মাথায় মারলাম। মানে তোমার হাতে ওই মুহূর্তে একটা অস্ত্র ছিল, তো যেহেতু তুমি লগি কাটতে গিয়েছিলে, 30 সেকেন্ডের মধ্যে এই কাজটা তোমাকে করতে হলো। ডান হাতে এখানে এই যে, এবং আমার পাথরে মার্বেলের মতো এখানে উরুর থেকে মাংস চলে গেছে। আচ্ছা, ও সঙ্গে সঙ্গে আমাকে পিছন ভাই অ্যাটাক করে। বাদল বিনয় দীনেশের পিকচার আমাদের বাড়ি বড় কাঁচে বাঁধানো ছিল, যারা স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী। বাঘ আমার তো ধরে নিয়ে যাচ্ছে। নমস্কার, সাথী বিপ্লব ব্লগের আরো একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে সাথী বা বিপ্লব কোনোটাই গুরুত্বপূর্ণ নয়, কারণ আমার সঙ্গে যে মানুষটি আছেন আজকের আমরা তার কাছ থেকে একটা তার জীবনের গল্প শুনবো। আর এই গল্প শুনতে শুনতে আমাদের কোথাও হারিয়ে যাব হয়তো সেই জীবনযুদ্ধের গল্পগুলোর মধ্যে। আমাদের এই গল্পটা শুনতে শুনতে তার জীবনের সেই জীবনযুদ্ধ আমরা একটু একটু করে অনুভব করব। হাড় হিম করা এই গল্প শুনতে শুনতে আমরা গল্পের শেষে গিয়ে দেখি কি সিদ্ধান্তে উপনীত হতে পারি। আমার সঙ্গে যে ভদ্রলোক আছেন আমার খুবই পরিচিত, এবং আমার জ্যাঠামশাই হয়, তো আমি তো তার নাম জানি, কিন্তু তার নামটা আমি তার মুখ থেকে শুনবো। আমার নাম ভগীরথ হালদার, বাবা ঈশ্বর শ্রী সুকেশ চন্দ্র হালদার। জঙ্গলের কথাটা শুরু করি। আচ্ছা, জঙ্গলের কথাটাই শুরু কর। আমি অভাবের দায়ে দীর্ঘদিন আচ্ছা জঙ্গল করি। 10 বছরের মাথায় আমার অ্যাক্সিডেন্ট হয়। কি অ্যাক্সিডেন্ট হয়? বাগে ধরার আচ্ছা অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা, আমি বসবার হসপিটালে ছিলাম। তারপরেও আবার 2 বছর পরে সেরে যাওয়ার পরে আমার সেই অভাব দায় উদ্ধার হওয়ার জন্যে আচ্ছা আমি আবার পুনরায় জঙ্গলে যাই। আচ্ছা, জঙ্গলে ভালো মন্দ অনেক কিছুর ব্যাপার আছে। আচ্ছা, সত্য সরলতার ভাব যদি থাকে সে দীর্ঘদিন জঙ্গল করতে পারে। আচ্ছা, কিন্তু আমার এই অহংকারের জন্য আমার ওই অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা, অহংকারটা কি মনে হয়েছিল? মানে কোনটা এসে এই বয়সে এসে মনে হচ্ছে যে এটা অহংকার ছিল সেই সময়? অহংকারটা ছিল যেদিন আমরা প্রথম জঙ্গলে উঠি আমরা, সেই দিন আমি বলেছিলাম যে মাগো আমার সঙ্গে যে বাচ্চারা এসছে তাদেরকে আঘাত করবে না, যদি আঘাত করা যায় হয় আমাকে করবে। আচ্ছা, আমাকে যে করবে সে যেন সেজে আসে। এই সেজে আসাটা সবটাই অনুসরণ হলো, কিন্তু লাস্টে আমার মধ্যে থেকে একটা গৌরব বেরিয়ে গেল। মানে এতদূর পর্যন্ত তো ঠিক ছিল যে আমার সঙ্গে যে সঙ্গী সাথীরা এসছে বা যে বাচ্চারা এসছে তাদের কোনো ক্ষতি না হোক, আমার হোক, এতদূর পর্যন্ত ঠিক ছিল বলে মনে হচ্ছে। কিন্তু তারপরে এসে কোথাও গিয়ে মনে হলো যে সে যেন সেজে আসে, এইটা কোথাও গিয়ে মনে হয়েছে যে না, এটা একটা অহংকারের ছোঁয়া পেয়েছে। অহংকারের ছোঁয়াতে অহংকার জঙ্গলে গেলে মায়ের অনুসরণ না থাকলে বাস্তবে সে কর্ম সে সাকসেসফুল হয় না। আচ্ছা, তা আমার এটা ছোটবেলায় থেকে এমনি আমি ধর্ম বলো কৃষি বলো সব দিক থেকে টুকটাক অন্তত জানি যে গর্বকথাটা যে আমি খুব বহল। এই যে সময়টা অ্যাক্সিডেন্ট ঘটেছিল তখন বয়স কেমন আছে? বয়স কেমন ছিল? 38, মানে একদম পুরো তরতাজা যুবক, তাই তো? তো এই সময় জীবিকা নির্বাহের জন্য শুধুমাত্র এই জঙ্গল বা নদীর উপরেই মানুষের, হয়তো তোমাদের মতো মানুষের নির্ভর করে চলতে হতো। আচ্ছা, তো ঠিক যে মুমেন্টটায় অ্যাটাক হলো, ঠিক ওই মুমেন্টটার স্মরণ করতে পারো যে কিরকম? মানে জানি তোমার ভাবতে এখনো হয়তো কষ্ট হবে, দিনের কথাটা উল্লেখ কিছু করতে হবে। আমি পৌনে বেলা 8টার সময় সবাই পান্তা খেয়েছি, আমরা ছিলাম 5 জন। পান্তা খেয়ে বলছি যে কয়েকটা লগি কাটতে হবে, যে লগিটা আমাদের পাশে লেখা আছে। আচ্ছা, মানে এটা নৌকার উপরেই হচ্ছে চিন্তা ভাবনাটা। এইবারে আমি আবার ওদের বলেছি যে তোরা এই প্রতিবার যে লগিগুলো আমরা কাটি, এই লগিগুলো প্রত্যেকে বাড়ি নিয়ে যাবি, কখনো অ্যাক্সিডেন্ট কখনো কিছু হয়, তোরা বারবার লগি কাটিস কেন? আচ্ছা, মানে সরকারি ভাবে তো অনেক সময় গাছের পাশে দেওয়া হয় না, পাশে আছে, কিন্তু সবসময় তার জঙ্গলে যাওয়া উচিত না। একদম জঙ্গলে ওঠা। এইবার সেই দিনে বাবুরা বললো যা হয়ে গেছে গেছে, চলো লগি কেটে আনি, ধার থেকে গিয়ে আমরা ধারে
পৌঁছে গেছি, হাত 17 বাকি আছে, আমি সামনেই লক্ষ্য করেছিলাম, কিন্তু কিছু দেখতে পাইনি। ওই 17 হাত ডিফারেন্সে 17 হাত ডিফারেন্সে ছিল। হ্যাঁ। আচ্ছা, এইবার হাই হবে 12 থেকে 14 ফুট। আচ্ছা, 12 থেকে 14 ফুট। হ্যাঁ। আচ্ছা, একটা লং খাড়াই ছিল। ও সরাসরি জাম দিয়ে যখনই পড়ছে আমি তখন বুঝতে পারলাম যে মানে দেখতে পেলাম আমি বাম পাটা সামনে ছিল, নিয়ে ডান পাটা সামনে দিয়ে স্টেপ নিয়ে আমি সঙ্গে সঙ্গে দা ওর মাথায় মারলাম। মানে তোমার হাতে ওই মুহূর্তে একটা অস্ত্র ছিল, তো যেহেতু তুমি লগি কাটতে গিয়েছিলে, ঠিক আছে, আমার হাতে দা ছিল, ও উড়ে আসলো আর তোমারও সঙ্গে সঙ্গে একটা তুমি স্টেপ নিলে, ওই সেকেন্ডের মধ্যে এই কাজটা তোমাকে করতে হলো। এবারে আমি ওর মাথায় কোপ দিলাম, কোপ দেওয়ার সাথে সাথে ও যখন নিচে পড়লো তখন আমার বাম হাতে ওর হাতা লাগে, দুটো টিজ আছে এই ডান হাতে। আচ্ছা, বলা ভুল, ডান হাতে এখানে। এই যে আমি ওই মুহূর্তে টেনে নিয়ে দাবনায় যখন কোপ দিলাম, ও ডান পাটা আমার উড়োতে তুলে দেয়। আমার নেমে যাওয়ার সন্দেহ ভয়তে, পুরুষঙ্গ নেমে যাওয়ার ইয়েতে আমি তখন কি করলাম, কুকি টেনে পিছন ভাই ভোল খেলাম, ওর মুখে এরকম একটা পা মেরে থাতি দিয়ে ভোল খেয়েছি। আচ্ছা, এবং আমার পাথরে মার্বেলের মতো এখানে উড়োর থেকে মাংস চলে গেছে। আচ্ছা, উড়োতের এই জায়গা থেকে মাংস চলে যায়, ডান উড়োতে গেছে। এই যে এইটা এই যে গোলা কাটা দেখেছো, একদম অতটা থেকে গেছে। এবার ও সঙ্গে সঙ্গে আমাকে পিছন ভাই অ্যাটাক করে, এই যে দুই জায়গায় আর এখানে এইভাবে এ করলো। আমি আবার দামচি মেরে ঝাড়া দিলাম, ঝাড়া দিয়ে পা শূন্য উপরে উঠে গেল, কিন্তু তবু আমি ছাড়াতে পারলাম না। আচ্ছা, এবার ধরে 3টে আছাড় মারলো তোমাকে। হ্যাঁ। আচ্ছা, ওই আছাড় মারা কালীনে যে মার্চিতে পড়েছি, সাথে সাথে আমি ডান হাতে তো দা আছে, এত কিছু হয়ে যাচ্ছে, কোনো দা ছাড়োনি? দা ছাড়ি, আমি অজ্ঞান হই। আচ্ছা, অজ্ঞান হওনি আর দা ছাড়ো? হ্যাঁ, আমি ওর কোপ মারলাম আবারও পেটে। এর মাঝখানে আমি একটু বলি, একটু আগে যাচ্ছি, একটু আগে যাই আমরা। আমি যখন আমাকে ওই ভোল খেয়ে যখন ছাড়াতে পারলাম না, তখন আমি কিন্তু স্মরণ করলাম 36 কোটি দেবতা, কেষ্ট দেবী মানে লৌকো, আমার মার অনুসরণ করলাম। লাস্ট এগুলো তো এমনি আমরা নামার পূর্বে কিছু অনুসরণ করি, একটু ভক্তি শ্রদ্ধা নিয়ে তো নামতে হয়। তারপরেও লাস্ট আমি ছোটবেলায় বাদল বিনয় দীনেশের পিকচার আমাদের বাড়ি বড় কাঁচে বাঁধানো ছিল, যারা স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী। আমি তাদের অনুসরণ করলাম যে আমি তো দীর্ঘদিন তোমাদের ডেকেছি, তোমরা আমার শেষ মুহূর্তে একটু দেখা। তা ওরাই যেন দাঁড়িয়ে গেল আমার সামনে। আচ্ছা, মানে জঙ্গলের সামনে দাঁড়িয়ে গেল। আমি সেই জ্ঞান দৃষ্টিতে ওদের পরিষ্কার ভাবে আমি দেখতে পেলাম, মানে ওই মুহূর্তে, ওই মুহূর্তে বিনয় বাদল দীনেশকে। হ্যাঁ। আচ্ছা, সেই মৃত্যু কায়া হোক আর ঈশ্বরের দান হোক, তবে আমি দীর্ঘদিন এই পর্যন্ত যে বাস্তবিক কথাগুলো বলে যে কিছু চাইলে কিছু পাওয়া যায়, আমি তো একজন কৃষি, কিছু চাইলে কিছু পাওয়া যায়, মিস হয় না, সেটা চাওয়ার মতো চাইতে হয়। এইবার ওই মুহূর্তে বাঘ আমার তো ধরে নিয়ে যাচ্ছে, আমার পা মাটিতে লাগতে আরো 2 ফুট হাই আছে আমার পা, আমি লং ঝুলে আছি, স্ট্রেট ঝুলে আছি। আচ্ছা, এবার ওই যখনই ও ধারে জাম দিয়ে উপরে উঠবে, তখন আমার মনের
মানে একটা শক্তি আসুক যাই আসুক, মনে মনে করছি তুই আর উঠতে পারবি না, কারণ ওরা দাঁড়িয়ে আছে। আচ্ছা। আমি ওই সাথে সাথে আমার পা যখন মাটিতে টাচ হলো, সামনে ভাই যখন ও হাইটে উঠছে, তখন আমার মাটিতে পা উঠলো। তখনই আমি মাটিতে পা দেওয়ার সাথে সাথে আমি আরো ওর দোল তো দোল, ওই সঙ্গে দোলটা কাজে দিয়ে স্ট্রেট একদম উপরে তুলে দিলাম দুটো, হাঁটু মারা পিছন ভাই কোপ দেওয়া। আচ্ছা। এইভাবে দুটো কোপ দিলাম, ওর গলা কাটা পড়লো চেলা ভাবে, লম্বা ভাবে, আমাদের মাথা ওর মধ্যে ঢুকে যাবে। ওর মধ্যে যে ফাঁকটা হয়ে ডিফারেন্স হয়ে গেছে ঘাড় আর বডি, এই মানে মাথায় থেকে যে বডির যে এটা, ওর মধ্যে ডিফারেন্স মুটুম খেলে ফাঁক হয়ে গেল। দিতে আমাকে আর উঠবে না, আমাকে তখন ছেড়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আমার পিছনে ওর দাঁত, 4-5টা দাঁত মানে হাড়ের মধ্যে ঢুকে গেছে। আচ্ছা। সেগুলো ঝাড়া দিল, ঝাড়া দিয়ে তৃতীয় ঝাড়ায় ও বার করলো। আমি একদম স্টেপ মাটিতে বসে পড়িনি, কিছুটা আধা ভাবছিলাম, উঠে স্টেপ নিয়ে আবার কোপাবো, আমি আর পারলাম না। মানে তুমিও তখন এক প্রকার নিস্তেজ হয়ে যাচ্ছ? হ্যাঁ, নিস্তেজ হয়ে যাচ্ছে, কারণ অনেকক্ষণ লড়াই চলেছে। অনেকক্ষণ বলতে কত, 10 সেকেন্ড। মানে এই লড়াইটাও তো কম নয়, মানে রক্তারক্তি হচ্ছে। হ্যাঁ, 10 সেকেন্ড, জানোয়ারের 10 সেকেন্ড কি 15 সেকেন্ড হবে। আচ্ছা। এ তো তীব্র ঘটনা, খুব রানিং এ সেকেন্ডের মধ্যে অনেকটা ক্ষত তৈরি হয়। এবার কিছু দূর আমরাও লৌকোর দিকে নেমে এলাম, ওরা পিছনে দাঁড়িয়ে ছিল, মানে হতভম্ব হয়ে একজন ছুটে এসেছিল, তার হাতে কিছু ছিল না, সে গলা ধরবে কিন্তু পালা বেঁধে পড়ে গেছে। তবু ওরা ছুটে যাচ্ছিল, আমি বলি যেতে হবে না, একদম দ্বিতীয় ভাগ থাকতে পারে, তোমাকে যেতে হবে না। এইবার লৌকোয় উঠলাম, লৌকোয় উঠে বাম হাতের বগলের আর উপরের এই সময়, এই যে যখন আমি মাঝখানে একটু তোমায় থামাই, এই যে লড়াইটা তুমি বাঘের সঙ্গে করছো কয়েক সেকেন্ড ধরে, এই সময় তোমার যে আর সঙ্গীরা আছে এরা কত? তারা পিছনে ছিল। এরা কি পিছনে বা বুঝতে? হ্যাঁ, প্রত্যেকে সাহসী, কিন্তু সেদিন অত বড় বাঘ দেখে ওরা হতভম্ব হয়ে গেছে। আচ্ছা। আমি যখন ছাড়া পাওয়ার পরেও ওই বাঘের স্টিল, মানে যেগুলো শক্ত জায়গার খোঁজ, তিনটে খোঁজ মারলাম, আনুমানিক 17 ইঞ্চি খোপ। আচ্ছা। বাঘের হাইট ছিল আমাদের সুন্দরবনের মধ্যে একটা 18 আর এই ছিল 17, তাই এই 17টা হাই বেশি। মানে তাহলে ওই সময়কালে ওই বাঘটা ওই জঙ্গলের মধ্যে বলা যায় যে সব থেকে বড় একটা বাঘ এসে টোটাল সুন্দরবন এলাকার মধ্যে দ্বিতীয় বাঘ এটা। আচ্ছা। তোমার যে এই অ্যাক্সিডেন্টটা ঘটেছিল ওই জায়গাটার নাম মনে আছে? ভোলাখালী, জঙ্গলের মধ্যে ভোলাখালী। মানে এখন তুমি যে জায়গায় বসে আছো, অর্থাৎ আমরা এখন দর্শক বন্ধুরা ঝড়খালিতে বসে আছি, ঝড়খালি থেকে যদি একটা মোটামুটি ডাঁড় পালের নৌকাতে যাওয়া হয় তো কতক্ষণ লাগতে পারে আন্দাজ করা যাবে? মনে পড়ছে? ভাটায় দাঁড় করে গেলে 6 ঘন্টা লেগে যাবে। আর ওই সময় তোমার যখন এই অ্যাক্সিডেন্টটা হলো, বাঘের আক্রমণ থেকে সঙ্গীরা, মানে তুমি এক প্রকার লড়াই করলে, বাঘের হাত থেকে বেঁচে ফিরলে, এবং তখন তো তুমি অসুস্থ, জখম হয়ে আছো, সঙ্গীরা নিয়ে আসছে, তখনও তো দাঁড় বুটেই ছিল, মানে দাঁড় বুটেই ছিল। তখন কোথায়, মানে চিকিৎসার জন্য কোথায় নিয়ে যাওয়া হয়েছে বা কিভাবে চিকিৎসা? ওখান থেকে যখন আসা হচ্ছে, প্রথম জোয়ারে ঘটনাটা হয়, আমাদের খানিকটা ওজন পড়ে, দুর্ঘটনা ঘটা এবং চিকিৎসার প্রাথমিক ওষুধপত্র পাওয়া, এর মাঝখানে কতক্ষণের ব্যবধান ছিল মনে আছে? মানে 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা? ওখান থেকে আমার তো অ্যাক্সিডেন্ট পৌনে 8টার সময়। এবার আমি যখন গোসাবার হসপিটালে যাই 7টার সময়। আচ্ছা। 7টার সময় যখন নিয়ে আমার হসপিটালে ঢুকলো, আমি আমার দাদাদের বললাম থানায় ডায়েরি করবে, এটা নিয়ে সুজনেঘাটি অফিসে জমা দেবে এবং একটা রিসিপ্ট তুমি রাখবে। এইবারে আমি যেটা জানতে চাইছি, তুমি নিজে চিকিৎসা হতে গেছো
গিয়ে এই যে হসপিটালটায় তুমি ভর্তি হচ্ছ সেটারও একটু যে ভালো কিছু ঘটুক সেই হসপিটালটায়, এবং সেখানে যারা আরো পেশেন্টরা যাচ্ছে হ্যাঁ তাদেরও একটু ভালো কিছু ঘটুক, এইটা তুমি কিন্তু ওখানে থেকে চিকিৎসাধীন অবস্থায় একটু চেষ্টাও করেছিলে। হ্যাঁ। আর তোমার এই জীবনের গল্প তো আমরা শুনলাম, এটা মানে আমি আশা করবো যে আমার সঙ্গে সঙ্গে আমার দর্শক বন্ধুরাও যারা যারা শুনছেন সবাই হয়তো হাড় হিম করা একটা গল্প হা করে আমরা শুনলাম। মানে একটা মানুষের গল্পের মধ্যে দিয়ে কত কিছু বেরিয়ে আসলো। সে একটা তরতাজা যুবক, সে যখন একটা বাঘের সঙ্গে লড়াই করছে তখন ভগবানের সঙ্গে সঙ্গে আমরা যাদেরকে কোনো কোনো সময় ভগবান মানি, কোনো কোনো সময় ভগবান মানি না, কখনো কখনো 15ই আগস্টে জাতীয়তাবাদ উঠে আসলে আমরা সেই সকল বিপ্লবীদের কথা মনে করি, তিনি কিন্তু সেই বয়সে সেই সময় সেই ভক্তিটা ছিলেন বলেই বিনয় বাদল দীনেশের কথাও মনে করতে পেরেছিলেন। এটা একটা অন্যরকম গল্প আমাদের মধ্যে চলে আসলো। কারণ আমি এর আগেও আমি সহ আপনারাও অনেক বাঘের গল্প শুনেছেন, কিন্তু বাঘের গল্পের মাঝখানে এইরকম যে একটা দেশের প্রতি ভালোবাসার যে কোনো নিদর্শন পাওয়া যাবে এটা আমি অন্তত দেখিনি। আপনারা দেখেছেন কিনা আমার জানা নেই। এবং সেই মানুষটা, যে মানুষটা আমার সঙ্গে বসে আছেন, তিনি নিজের চিকিৎসাধীন, এবং যেখানে চিকিৎসাধীন সেখানের কিছু খারাপ ব্যবস্থা তার চোখে পড়ে যাওয়ায় সে কিন্তু নিজেও একটু চেষ্টা করেছিলেন সেই সময় সেই বয়সে। আর জ্যাঠামশাই আমার খুব প্রিয় একজন মানুষ। তিনি এখন বয়স কত হলো? 70-71, মানে 35 বছর কাছাকাছি বাঘ অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে এখান থেকে প্রায় 35 বছর আগে। এখন পুরো বার্ধক্যের দোরগোড়ায়। এখনো পেশাগত হিসাবে চাষবাস আমি লক্ষ্য করেছি, আর সেই সঙ্গে মৎস্য চাষও মনে হয় করা হয়, মৎস্য মাছ কাঁকড়া যেটা আছে। আর আমি একটু দেখাবো এখান থেকে উঠে গিয়ে, জ্যাঠামশাইয়ের সঙ্গে কথা বলা শেষ হয়েছে, জ্যাঠামশাইয়ের সঙ্গে কথা বলতে বলতে আমি দুটো জিনিস উপলব্ধি করেছিলাম। জ্যাঠামশাই কথার মাঝখানেই বলছিলেন যে আমার সততা, মানে প্রত্যেকটা মানুষের মধ্যে সততা থাকার দরকার আছে প্রথমত। আর দ্বিতীয়ত এই কথাগুলো বলবার মাঝখানে কোথাও একটু বলেছিল না জ্যাঠামশাই যে আমার ওই বয়সে একটু আত্মঅহংকার চলে এসেছিল। তো আমাদের প্রত্যেকটা পেশার ক্ষেত্রে, প্রত্যেকটা মানুষের জীবনে এই আত্মঅহংকার একেবারেই হওয়াটা উচিত না, সেটা জ্যাঠামশাই নিজেও স্বীকার করেছেন যে ওই সময় আমার ওইটা করাটা ঠিক হয়নি। তো আমার না, আমার মানে ও মুখ থেকে বেরিয়ে গেছে, অনেক সময় হয়ে যায়। আমি কোনোদিন কোনো মানুষের সঙ্গে ওই অসৎ ব্যবহার করি না। তো জ্যাঠামশাইয়ের এই কথা দিয়ে ভিডিও এখানেই শেষ করছি। আর জ্যাঠামশাই যেহেতু আমার বয়সের বড়, ধন্যবাদ সাথী বিপ্লব ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে তো সবসময় জানাই, কিন্তু আজকের আমি ভিডিও শেষের পূর্বে জ্যাঠামশাইকে প্রণাম জানাবো। জ্যাঠামশাই, তোমার সঙ্গে গল্প করলাম অনেকক্ষণ, আপাতত আসি। আর ভিডিও এক্ষুনি শেষ করবো না, আমরা যে জায়গায় বসে আছি একটু চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা দেখাবো, দেখি আমরা ভিডিও শেষ করবো। কয়েক সেকেন্ড একটু থাকবেন। তো আমরা এতক্ষণ বসেছিলাম বিদ্যাধরীর তীরে। আমরা যে সময়টা এসেছিলাম তখন প্রায় ভাটা পড়ছিল, আর এখন জোয়ার একেবারে আসন্ন। আর আমরা এই মেঠো রাস্তাটা ধরে এসেছি, আর মেঠো রাস্তার এপারে যে জলের অংশটা দেখা যাচ্ছে সেটা এই জ্যাঠামশাইরা কাঁকড়া চাষ করেন। আর জ্যাঠামশাই আমার সঙ্গে গল্প করে একটু বেরিয়ে যাচ্ছেন। জ্যাঠামশাই যে জায়গাটা থাকে সেটা হলো এই জায়গাটা, এই যে মেঠো ঘরটা দেখা যাচ্ছে এই ঘরটা। আর চারিদিকে এই প্রাকৃতিক পরিবেশটা দেখুন একবার। আর সেই সঙ্গে সঙ্গে এই হচ্ছে একেবারে বিদ্যাধরী নদী, যেটা আমরা অনেকবার দেখিয়েছি আপনাদের, এখনো দেখাচ্ছি। তো প্রিয় দর্শক বন্ধু, কেমন লাগলো আজকের আমাদের এই পর্ব অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ছাড়া ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছানোর জন্য, অর্থাৎ নোটিফিকেশন দেখে দেখবার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পুরনো বন্ধুরা তো সাবস্ক্রাইব করেইছেন, নতুন বন্ধুরা যারা যারা আমাদের ভিডিওগুলো আজকের প্রথমবার দেখলেন তাদেরকে বলবো বন্ধু সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, সবশেষে যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগকে সদা সর্বদা নিজের সঙ্গে রাখবেন। ধন্যবাদ।